আজ শুভ মহালয়া, পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের শুরু। তো আজকের বিশেষ দিনে বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আজ থেকে শুরু হলো ঢাকে কাঠি বাজা। পুজো কিন্তু প্রায় শুরুই হয়ে গেল। আমাদের এখানে তেমনভাবে হয় না, তবে কলকাতাতে ভীষণ আড়ম্বরের সাথে প্রত্যেক বছর পুজোটা হয়। তবে এবছর তিলোত্তমার যে ঘটনা ঘটেছে তার জন্য হয়তো কিছুটা আড়ম্বরে ঘাটতি হতে পারে, তবুও কিন্তু পুজো বেশ ভালোই আকারে হবে, কারণ এই পুজোর সাথে প্রচুর মানুষের রুটি রোজগারের একটা সম্পর্ক আছে। তো সেই দিক বিবেচনা করে পুজো কিন্তু হবে। ছোটোবেলা থেকেই এই দুর্গাপুজোকে কিন্তু আমরা ভীষণ মিস করতাম। একদম সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দুর্গাপুজোর জন্য। আমি জানি না তোমাদের ছোটোবেলা কেমন ছিল, আমার ছোটোবেলা কিন্তু একদম অন্যরকম ছিল। আমরা তো নিম্ন মধ্যবিত্ত লোক, সে কারণে আমাদের পুজোতে কিন্তু অনেক জামা হতোই না, বা আমরা না ভাবতামও না যে অনেকগুলো জামা হবে। আমাদের কিন্তু একটা জামা হতো, আমার স্পেশালি পুজোতে একটা জামা, আর ওই একটা জামা পরেই কিন্তু পুজোর 5 দিন ঠাকুর দেখতে যেতাম। তবে যেতাম না কোথাও, যাই হোক আড়ায় পাড়ায় যে কাছাকাছি পুজো হতো সেখানেই একটু যেতাম। আর আমার বান্ধবী ছিল, আমার বেস্ট ফ্রেন্ড যে ছিল, তার বাবা মা দুজনাই না চাকরি করতেন, তারা অনেক বড় লোক, তার কিন্তু 2-3টে জামা হতো। তবে বড়লোক বড় যে পুজোয় 5টা জামা, তখন কিন্তু এরকম একটা মনোভাব ছিল না সবার। ওর 2-3টে হতো, আমি দেখতাম, কিন্তু না কখনো আমার ইচ্ছে হতো না যে আমার 2-3টে কেন হয়নি, যে সেই জন্য আমি দুঃখ প্রকাশ করব, সেটা করতাম না। কিন্তু ওই একটাতেই না তখন খুব খুশি হতাম। একটা জামা যে বারবার রিপিট করে পরতাম তার জন্য কষ্ট পেতাম না কখনো। আর এখন এত জামা হলেও না সেই খুশিটা কিন্তু এখন হই না। কেমন দিনকাল সব বদলে গেছে। তোমাদের ছোটোবেলায় কি একটা জামা হতো, নাকি তোমাদের অনেকগুলো জামা হতো? আমার কিন্তু একটাই হতো। মহালয়ার সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি। শুধুমাত্র আমাদের এখানে নয়, সমস্ত জায়গাতেই কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। এবার পুজোতে প্রচুর বৃষ্টি থাকবে। আমরা বাঙালিরা কিন্তু একদম ভালোভাবে ঠাকুর দেখতে পারবো না, সেই সতর্কবার্তা কিন্তু দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আর এই দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, ঘরটাকে একটু টিপটপ করে গুছিয়ে রাখলাম। আর সবসময় জানো তো ম্যাচিং করে পিলো বেডশিট কিন্তু আমি পাতি না। মধ্যবিত্ত, যখন যেরকম হয় সেরকম রাখি, আর যখন ইচ্ছে হয় একটু তখন কিন্তু আমি ম্যাচিং করে নিজের মতন করে রাখার আমি চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম ওইটুখানি সময়। জল খেয়েছি আগে 2 গ্লাস, এখন আবার একটু জল খেয়ে নিলাম। তারপর চলে আসলাম মেয়ের রুমে। মেয়ের রুমের বেডশিট জানো তো একদমই কিন্তু আমি চেঞ্জই করছি না, বেশ অনেক দিন পর পর। কিচ্ছু তো নোংরা হচ্ছেই না গো, আমি শুধু ওপর দিয়ে একটুখানি ঝেড়ে ঝুড়ে মাঝখানে আবার পেতে দিচ্ছি ওটাকেই। তো ভেবেছি পুজোর মধ্যে একদম বেডশিটটাকে আমি পাল্টাবো। তো এখন আর পাল্টাচ্ছি না, ওটাকেই ঝেড়ে ঝুড়ে আবার আমি পেতে দিচ্ছি। আর বেশ গরম লাগছে, কাজ করতে গেলে না গরম লাগে, যতই বাইরে বৃষ্টি হোক না কেন দেখবি শরীরের মধ্যে না একটা ঘাম হতেই থাকে। আর এই মেয়ের রুমটাতে একদমই কিন্তু আমি বেশি আসি না, একটু পরিষ্কার করার সময় আসি, মাঝে মাঝে এসে জানলা একটু খুলে দিই, আবার জানলা বন্ধ করি, এইটুখানেই আমি কিন্তু আসি। জানি না কেন এই ঘরটার মধ্যে বেশিক্ষণ আসতে বা বেশিক্ষণ থাকতে না আমার ভাল লাগে না। দরজা জানলা না খুললে ঘর নষ্ট হয়ে যাবে, সেই কারণেই কিন্তু এই ঘরে আসা। জানি না, মেয়ে চলে যাওয়ার পর থেকেই কিন্তু এই জিনিসটা আমি খেয়াল করেছি। মেয়ে যেখানে থাকে সেটা কিন্তু উত্তরাখণ্ডের মধ্যে পড়ে। তো উত্তরাখণ্ড তো ঠান্ডা জায়গা, ওখানকার লোকরা কিন্তু খুব ফর্সা ফর্সা হয়। তবে আমার মেয়ে বা ওই যে ত্রিপর্ণা আছে ওখানে, ওরা না বেশ কালো হয়ে গেছে আগের থেকেও। আমি ভিডিও কলে ওদেরকে দেখতে পাই। আর আমার মেয়ের মুখে কপালের দিকটাতে প্রচুর ব্রণ হয়েছে। ওখানকার জল নাকি ওদের সহ্য হচ্ছে না, বলছে জল ইউজ করাতে ওদের যে মাথার চুল নাকি খুব অয়েলি হয়ে যাচ্ছে, আর মুখের যে স্কিনের মধ্যেও ভীষণ কিন্তু অয়েলি হচ্ছে। আর ওই অয়েলির জন্যই না আমার মেয়ের মুখের মধ্যে ব্রণ বেরোচ্ছে, বিশেষ করে কপালের দিকটাতে অতিরিক্ত বেরিয়েছে। তার উপরে ওখানকার খাবার খাচ্ছে, তেল মশলাযুক্ত খাবার কিন্তু অতিরিক্ত পরিমাণে ওখানে হয়। হোস্টেলে আমি দেখেছি, আমরা যে কদিন ছিলাম খেয়েছি, তো প্রচুর পরিমাণে কিন্তু তেল, এবং সেই তেলটা নিশ্চয়ই বাড়ির মতন হবে না, ওখানকার কোয়ালিটি অবশ্যই লো। আর এই সমস্ত কারণে মেয়ের মুখে পিম্পল, তার উপরে জলটার জন্য অয়েলি হয়ে যাচ্ছে,
দুজনাই কিন্তু বেশ কালো হয়ে গেছে। উত্তরাখণ্ডের যে স্থায়ী বাসিন্দা তারা কিন্তু বেশ পরিষ্কার। ওখানে ঠান্ডা এলাকা, তো ঠান্ডা এলাকায় আমরা সবাই জানি যে রোদের তাপটা বেশি পায় না বলে ওখানকার লোকরা বেশি পরিষ্কার হয়। তবে আমার মেয়েদের ক্ষেত্রে কেন উল্টো হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছি না। আজ দেখো কচুর শাক বানাবো। মা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে জল ঝরিয়ে পুরো শুকনো হয়ে গেছে। আমি কিন্তু এবার এটাকে একটু বয়েল বসাচ্ছি। আর একদম জল নেই কচুর শাকটার মধ্যে, তো আমি হালকা একটুখানি জল দিচ্ছি, নাহলে প্রথম দিকটা কিন্তু যে জিনিসটার মধ্যে আমি ফোটাবো সেটাতে কিন্তু লেগে যেতে পারে। তা হালকা একটু জল দিয়ে আমি বসালাম। আর ওখানে জানো তো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কী দিয়ে রান্না করব আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো কচুর শাকটাকে যখন একটু ফুটে উঠলো আমি কিন্তু হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দিই। আমি ছোলা দিয়ে কচুর শাক খেতে ভীষণ ভালোবাসি। কাল রাতেই জানো তো এই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, না হলে কিছুতেই মনে থাকে না আমার। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে রেখে দিয়েছি। আর এখানে কী বলো তো, ওল আর আলু সেদ্ধ করলাম। আর এইখানে দেখো একটুখানি শুকনো খোলায় বলে না, জিরে ভেজে নিচ্ছি। বেশ ভাল লাগে কিন্তু কচুর শাকের মধ্যে দিলে। তবে কচুর শাকে তো মাছের মাথা, নারকোল এই সমস্ত দিয়ে করলে বেশি ভালো লাগে। তবে কিচ্ছুই নেই ঘরে, একদম সিম্পলভাবে কিন্তু আমি রান্না করছি। জানো তো বন্ধুরা, এই কচুর শাক রান্না কিন্তু আমি বেশি দিন হয়নি শিখেছি। শুনে রাখো সাকিনা, তুমি বিশেষ করে। আমি কিন্তু এই 4 থেকে 5 বছর হলো এই রান্নাটা কিন্তু করতে আমি শিখেছি। মানে আমার মেয়ে যবে থেকে একটু বড় হয়েছে তখন থেকে কিন্তু আমি শিখেছি। এই শাকটা মাই রান্না করে খাওয়াতো যখন আমার বাড়িতে আসতো। আর মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। যখন আমার মা আসতো না তখন আমার মেয়ে আমায় কি বলতো জানো, যে আমি কচুর শাক খাবো, তুমি রান্না করো। আমি তখন বলতাম আমি তো পারি না। আমার মায়ের কথা বলতাম যে তোর দিদু আসুক তখন রান্না করব। মেয়ে কি বলতো জানো, অত ছোট মেয়ে আমাকে, কেন তুমি শিখবে না? তুমি যদি না শেখো তাহলে কি দিদু না আসলে আমরা খাবো না? আমি না খুব লজ্জা পেয়েছিলাম সে বছর। আমি বললাম না, আমাকে শিখতেই হবে, আমার মেয়ে আমাকে বলছে আমি পারি না। তারপরে কিন্তু আমি শিখেছি জানো তো। তাই আমি অনেক লেটে কিন্তু কাজ শিখেছি। যাই হোক, যদি শেখার ইচ্ছে থাকে তবে লেট হলেও কিন্তু শিখতে পারবে। তাই বলছি, শেখার কোনো বয়স হয় না। আমি হয়তো লেটে শিখেছি, তবে কিন্তু অনেকেই আছে অনেক ছোট বয়স থেকে খুব এক্সপার্ট, তারা অনেক কাজ জানে। যাই হোক, লেটে শিখেছি বলে আমার কোনো আফসোস নেই। এখন কিন্তু মোটামুটি আমি অনেক কাজ, মানে সংসারের অনেক কাজই শিখে গেছি। বেশ অনেকগুলো জামা কাপড়ই কেচে কিন্তু মেলে দেওয়া হলো। তবে আমি হাতে কাচিনি, তোমরা দেখতেই পেয়েছো। যাই হোক, বেশি জামা কাপড় হয়ে গেলে না মাঝে মাঝে আমার ইচ্ছে হয় না, মেশিনে দিয়ে দিই। আর এই পাশের গাছগুলোতে না জল আসেনি, আর ওর পাশে যে টবগুলো আছে তার মধ্যে কিন্তু বৃষ্টির জল পড়েছে। মনে হচ্ছে জলের ছাড়টা ওই দিকে ছিল। আর ভাত বসিয়ে গিয়েছিলাম, ওগুলো মেলে আস্তে আস্তে কিন্তু আমার ভাত হয়েও গেল। কালকের ডাল ছিল সেই ডাল, আর এখানে দেখো যে কচুর শাক শুকিয়ে কিন্তু অনেকটাই কমে গেছে। আর আলু আর ওলের যে ডালনা করেছি চিংড়ি মাছ দিয়ে, সেটা খাওয়ার পর কিন্তু বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি। তারপরে আবার এসেছি ছাদে, জামা কাপড়গুলো নিয়ে যাই। না হলে এই সাদা যে চাদরটা, এটা মেলে রাখলে না চাদরটার মধ্যে নোংরা পড়ে যায়। আমি দেখেছি হাওয়ায় হাওয়ায় ওর মধ্যে কিন্তু ধুলো এসে আটকে যায়। আর সমস্ত জামা কাপড়গুলো নিয়ে না আমি কিন্তু নিচে যাইনি, সিঁড়ির ওখানে রেখেছি রেলিংটার মধ্যে। তারপরে এসে একটুখানি ছাদে বসলাম। ভীষণ হাওয়া দিচ্ছিল সুন্দর। আমার না একটু নিচে যেতে কিন্তু ইচ্ছে করছেই না। নিচে কি একটা আওয়াজ পেলাম, তাই দেখলাম যে বিড়াল মারামারি করছে। আর দেখো এই সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম। জামা কাপড়গুলোকে এখনই ভাবলাম যে ঝটপট আমি ভাঁজ করে রেখে দিই। তবে আমি যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি প্রত্যেকটা কিন্তু শুকোয়নি। ওই সাইডে দেখতে পাচ্ছ 3টে জামা কাপড় আছে, ওগুলো কিন্তু হালকা দেখলাম একটু স্যাঁতস্যাঁতে আছে। আসলে মাঝখানে একবার গিয়ে যদি উল্টে পাল্টে দিতাম না তাহলে কিন্তু শুকিয়ে যেত। কিন্তু ওই সিঁড়ি ভেঙে গিয়ে আমার পক্ষে না সম্ভব নয় যে উল্টে পাল্টে দেওয়া। তো নিয়ে আসলাম, ভাবলাম যে না কোনো একটা জায়গাতে আমি ওই 3টেকে মেলে দেব। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি ব্লগটাকে। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।